যে স্যার পুরো অংশটা স্যার কোনো ক্যাভিটি বা হলো এই পুরো অংশটা স্যার এটাকে কি স্যার কোনো ক্যাভিটি আমরা বলতে? ডেফিনেটলি ক্যাভিটি। দেখি হ্যাঁ, এটা তোমার একটা ডেফিনিট কেভিটি, তাই না? এটা কেভিটি। এখন যদি এই বলটা না থাকতো ভিতরে, তাহলে আমরা কিন্তু এটা বুলা বলতাম, কেভিটি বলতাম, ডিডি হিসাবে আরও অনেক কিছু বলতে পারতাম। এটা ডেফিনেটলি কেভিটি। উইদাউট কেভিটি অ্যাসপারগিলোমা কিন্তু হবে না। অ্যাসপারগিলোমা কি, যখন কোনো একটা ফাঁকা জায়গা পাবে, আনহেলদি এরিয়া, শূন্যস্থান পাবে, সে ওইটাতে গিয়ে তোমার জমা হবে, তাই না? একটা গর্ত যখন থাকবে সেখানে গিয়ে তো সাপ ঢুকবে, বা একটা পাখির বাসা যেখানে কিছু নেই সেখানে গিয়ে তো সাপ ঢুকবে। সাপ তো আর গালের মধ্যে মানে কি বলা যায়, ওই স্পেস ছাড়া সে গিয়ে তো ঢুকাতে পারবে না। ব্যাপারটা এরকম যে এখানে একটা সে আগে একটা যে কোনোভাবেই হোক একটা কেভিটি ফর্ম হয়ে আছে, তো সেটা ওনার বেলায় তো হিস্ট্রিতে ওনার 5টি টিউবারকুলোসিস আছে। ওই সময় ওই কেভিটিটা ওনার টিবি রিজলভ হয়ে গেছে, কিন্তু কেভিটিটা রয়ে গেছে। কেভিটি চলে যাবে এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু। এই জন্য আমরা কিন্তু বলি যে কেভিটি ইজ নট এ ফিচার অফ অ্যাক্টিভ টিবি। এটা অ্যাক্টিভ টিবি হতে পারে, আবার হিল হওয়ার পরেও কেভিটিটা লাইফ লং পারচেস করতে পারে। এখন কেভিটি থেকে গেলে হয় কি, একটা রিস্ক থেকে যায় যে সে অন্য যে ভাইটাল এরিয়াগুলিতে এই অ্যাসপারগিলাস ফাঙ্গাসটা কিন্তু গিয়ে বসে থাকার কোনো স্কোপ পাবে না, কিন্তু এইখানে সে একটু রেস্ট নেওয়ার স্কোপ পায়। সে এখানে ঢুকে গিয়ে জমা হতে হতে একটা বল তৈরি করে ফেলছে। সুতরাং আমাকে এটাকে আসলে ফাঙ্গাল বল বলতে হবে, অ্যাসপারগিলোমা বলতে হবে। এবং এটা কোন লোবে আছে, এখানে যেহেতু টাকিয়া, যেহেতু টাকিয়া যেখানে আছে, তোমার যদি টাকিয়া দেখা যায় এটা ডেফিনেটলি আপার লোব, এবং সেটা কোন সেগমেন্টে অ্যান্টেরিয়রটা পোস্টেরিয়রলি সেটা তোমার পরের হিসাব। বাট হোয়েন ইট ইজ অ্যাট দ্য লেভেল অফ টাকিয়া ইন সিটি স্ক্যান, ইট শুড বি ইন দ্য আপার লোব। এবং এক্সরেতে দেখো, এই এক্সরেতে এইখানে তুমি যদি মাইনুটলি দেখো, যদি আমরা আগে সিটি স্ক্যান দেখে ফেলছি, এইখানেও কিন্তু তুমি একটা কেভিটি পাচ্ছ, তাই না? কেভিটি, এবং দিস ইজ নাথে ফাঙ্গাল বল। তাহলে ফাঙ্গাল বলটা আমরা যে টিপিক্যাল চেহারায় দেখি, ওই যে এর আগে যে আমরা একটা দেখেছিলাম যে এই ছোটো, মানে এটা নিয়ে যে ভিডিও, ফাঙ্গাল বলের ঠিক আগের ভিডিওটাতে, যে তার সলিড ছিল বেশি এবং উপরে এয়ারটা ছিল কম। আর সেটাকেও আমরা কিন্তু অ্যাসপারগিলোমা ধরে নিয়েছি, কারণ হিমোপ্টাইসিস আছে, পেশেন্টের 5টি টিউবারকুলোসিস ছিল, ইয়ং পেশেন্ট, ওর মেলিগনেন্সির পক্ষে আর কিছু ছিল না। আজকে এই পেশেন্টের কিন্তু সার্জারি হচ্ছে, থোরাসিক সার্জারি হচ্ছে। একটু আগে তোমাদের যেটা বললাম, তো সার্জন দেবাশিস আমাকে জানালো যে এটা মানে ম্যাক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স একদম ভেরি মাচ সাজেস্টিভ হয় অ্যাসপারগিলোমা। তাহলে এই সাইনগুলি কিন্তু ইম্পর্টেন্ট। এই যে অ্যারকিসেন সাইন থেকে তুমি একটা ডায়াগনোসিস করলা, এতে করে হইলো কি, পেশেন্ট কোর বায়োপসি, এফএনএসি বা মেলিগনেন্সির আদার ইভ্যালুয়েশন থেকে কিন্তু সে বেঁচে গেল, জাস্ট একটা ফাঙ্গাল বল যদি চিনতে পারো। এটা অলমোস্ট অল কেসে অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ কেভিটি বা কেভিটি কোজিং ডিজিজ লাইক টিউবারকুলোসিস ফর এক্সাম্পল, এটা আসলে অ্যাসপারগিলোমাই হবে। কিন্তু রেয়ারলি মেলিগনেন্সি বা আদার কিছু হইতেই পারে, কিন্তু সেটা খুব রেয়ার কেস পারি আমরা। হ্যাঁ, রিয়ার যেটা বললো যে আমরা যদি প্রথম যদি এক্সরে দেখি, হ্যাঁ এক্সরে যদি দেখো, এটা ডেফিনেটলি দেখো যে একটা মার্জিন, একটা কেভিটি আছে, এবং এখানে একটা হোয়াইট এরিয়া আছে। আমরা বলটা নিচে পাই, তাই না? সাধারণত অনেক সময় দেখা যায় যে বিরাট অংশটাই সাদা বল, এয়ার কম। আবার এটা একটা লার্নিং, আবার কখনো কখনো তুমি দেখবা যে বলটা ছোট, এয়ারটা বেশি। এটাও তুমি কিন্তু পেশেন্টের, যদি আমি একদম হিস্ট্রি না জানি, শুধু এক্সরে দেওয়া হয়, আমি তো এটা কেভিটি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দিস মে বি অ্যাক্টিভ টিবি, দিস মে বি লাং অ্যাবসেস, হ্যাঁ, এবং দিস মে বি অ্যাসপারগিলোমা 2। বিশেষ করে হিস্ট্রি জানার পর পেশেন্ট 2019-20 সালের দিকে সে এনডিটিবি খেয়েছে কয়েক বছর আগে, এবং পেশেন্ট এখন আবার সে রেসপিরেটরি সিমটম নিয়ে আসছে। এটা আবার রিকারেন্ট টিবিও হতে পারে, অথবা পেশেন্টের সেটা অ্যাসপারগিলোমা বা অ্যাসমাগ্লোমা রিলেটেড হিমোপ্টাইসিস বা অন্য কিছু হতে পারে। কীভাবে আলাদা করবে, অ্যাক্টিভ নাকি হচ্ছে আগের লেশন? এটা আসলে আলাদা করা কঠিন, যে এটা কি একদম অ্যাক্টিভ টিবি আর কেভিটি নাকি এটা পোস্ট টিবির কেভিটি। হ্যাঁ, আগের তো সাধারণত ওই যে অ্যাক্টিভ যে কেভিটি থাকে, অ্যাক্টিভ টিবির, ওইখানে সাধারণত হয় কি যে ফ্লুইড কম্পোনেন্টটা একটু বেশি থাকতে পারে, এবং একটা ওই যেটা একটা সফট এক্সুডেট হার্ড এক্সুডের সাথে আমরা কম্পেয়ার করি। আর রিজলভ হয়ে যাওয়ার পর কেভিটি বা তার আশেপাশে এটাকে একটা ব্রেকিশ একটা এরিয়া, একটা হার্ড একটা এরিয়া থাকে, একটা সফট, একটা হোয়াইটিশ, একটা ম্যাগের মতো বা একটা তুলার মতো যে একটা ভাব থাকে, সেই জিনিসটা থাকে না। কিন্তু এটা তোমার কিন্তু অ্যাজাম্পশনের উপর, এটা তুমি আসলে ঠিক ডেফিনেশন দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে না যে ঠিক এরকমই। বাট উইথ ইউর এক্সপিরিয়েন্স তোমার মধ্যে একটা ধারণা আসবে, একটা সেন্স আসবে যে এটা আসলে ওল্ড টিবি। কিন্তু তার উপর ভিত্তি করে কিন্তু তুমি ডিসিশন নিবা না, তুমি ডিসিশন নিতে হবে পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন সবগুলোর উপর ভিত্তি করে। কিন্তু এটা জানা থাকতে হবে যে একটা পেশেন্টের কেভিটি থাকলেই এটা অ্যাক্টিভ টিবি বলা যাবে না।
একটা পেশেন্টের হিমোপ্টাইসিস থাকলেই অ্যাক্টিভ টিবি এটা বলা যাবে না। যেমন এই পেশেন্টের যদি হিমোপ্টাইসিস থাকে, তাই না, হিমোপ্টাইসিস হলে এই পেশেন্টের ওল্ড টিবি ছিল, ওল্ড টিবি থেকে এখানে একটা ফাঙ্গাল বল ডেভেলপ করছে, অ্যাসপাইগন ডেভেলপ করছে, সেজন্য হিমোপ্টাইসিস হতে পারে। অথবা এখানে একটা ফাইব্রোটিক এরিয়া আছে, মনে করো এই ফাইব্রোটিক এরিয়া যেতে এখানে যে ভেসেলগুলি ইরোড হচ্ছে, এটা একটা ইনিউরিজম, সেটার নাম আছে তোমরা জানো, সেখান থেকে তোমার হিমোপ্টাইসিস হতে পারে, তাই না। কিন্তু তাকে তো তুমি বারবার এন্টিটিভি দিবা না। আবার একদম যার নাকি জীবনে প্রথমবার টিবি হয়েছে, মনে করো একটা কেভিটি নিয়ে অথবা একটা অপাসিটি নিয়ে, তারও হিমোপ্টাইসিস হতে পারে। তাহলে শুধু হিমোপ্টাইসিস দিয়ে তুমি বলবো না যে পেশেন্ট হ্যাজ অ্যাক্টিভ টিবি, শুধু একটা কেভিটি আছে এটা দিয়ে তুমি বলবো না যে পেশেন্ট হ্যাজ অ্যাক্টিভ টিউবারকুলোসিস।